আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি মাই টিভি সংলাপে, এবং আপনাদের অতি পরিচিত, অতি প্রিয় কিছু মুখ থাকেন যারা তুলে ধরেন আপনাদের প্রত্যাশিত যে বিষয়গুলো আপনারা জানতে চান। দেশের রাজনৈতিক অবস্থা কি, কোন পথে এগিয়ে যাচ্ছে দেশ, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে নতুন করে আবার গণতন্ত্র ফিরিয়ে আনার যে প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের, সেই প্রত্যাশিত সেই অগ্রযাত্রা কতটা এগোলো, এই সকল বিষয়ে আপনারা জানতে চান। আজকে আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি গণহত্যার বিচার ও গণতন্ত্রের উত্তরণ। এ বিষয়ে কথা বলবো এবং সাথে সমসাময়িক বিষয়গুলো নিয়ে। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের অতি পরিচিত প্রিয় মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য, বিএনপি নেত্রী। স্বাগত জানাচ্ছি রুমিন আপা আপনাকে। এবং আরও একজন প্রিয় মুখ রয়েছেন, রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে দিয়ে শুরু করি। আমাদের শিরোনাম গণহত্যার বিচার, উত্তরণ, গণতন্ত্রে উত্তরণ। গণতন্ত্রে উত্তরণ, গণতন্ত্রে আমরা আবার গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসার যে প্রত্যাশা মানুষের দীর্ঘদিনের, সেখান থেকেই আসলে শুরু করি। তার আগে একটু জেনে নেই, শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর। কতটা আসলে এর মাধ্যমে এগিয়ে যাবে এই গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার কাজ? আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারা দেশের মানুষ আসলে এই বিচার প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছে। সারা দেশের মানুষ লক্ষ্য করেছে গত 15 বছর কি দুঃশাসন চলেছিল। সারা দেশের মানুষ অনুভব করেছে গত 1.5 মাস, জুলাইয়ের 1 তারিখ থেকে অগস্টের 5 পর্যন্ত, 1 মাস 5 দিন, এই দেশের মানুষের ওপরে এই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে। 1000-এর উপর মানুষ হত্যা হয়েছে। আমাদের 35 থেকে 40 হাজার মানুষ আহত হয়েছে, হাসপাতালে আছে, চোখ হারিয়েছে। অর্থাৎ একটা যুদ্ধাবস্থায় যা হয় তার চেয়ে আসলে কোনো অংশে কম হয়নি। এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে এত অল্প সময়ে এত সংখ্যক মানুষের প্রাণহানি আর কোনো আন্দোলনে দেখা যায়নি। সে কারণেই আসলে প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের প্রতিটি মানুষ অপেক্ষা করে আছে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের সকলকে যেন বিচারের আওতায় আনা হয়। আপনি জানেন যে সেই সময় যার নির্দেশে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে, সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ভারতে আছেন এবং ভারতের সঙ্গে আমাদের একটি বন্দি বিনিময় চুক্তি আছে। সেই চুক্তির ধারা উপধারাগুলো আমি দেখছিলাম এবং ডিফিকাল্ট। যখন এই আইনটি করা হয় সেই সময়ে শেখ হাসিনা সরকারি ক্ষমতায় ছিলেন এবং তার সরকারের সময় ভারতের সঙ্গে এই বন্দি বিনিময় চুক্তি হয়। সেখানে যদি রাজনৈতিক কারণে কোনো মামলা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়, সেই সব ক্ষেত্রে বন্দি ফেরত নাও দিতে পারে। তো এই নানান আইনি মারপ্যাচে একটা জায়গা তো আছেই। আর তার চেয়ে বড় কথা হচ্ছে বিষয়টি রাজনৈতিক। এটা মানুক বা না মানুক, দিন শেষে এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত ভারত নেবে কিনা সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। গত 15 বছর ভারতকে যেভাবে সার্ভিস দেয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দেয় তাহলে এই সাউথ এশিয়াতে আরেকটা শেখ হাসিনার মতন তাবেদার সরকার প্রধান পাওয়া ভারতের জন্য সত্যি দুষ্কর হবে। সে কারণেই কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনীতি থেকে অলরেডি একটা আওয়াজ এসছে যে যদি শেখ হাসিনার ব্যাপারে ভারত কোনো কঠোর সিদ্ধান্ত নেয় তাহলে সেটা আসলে ভারতের জন্য খুব একটা পরবর্তীতে কেউ ভারতের ব্যাপারে পজিটিভ হতে গেলে 2 বার চিন্তা করবে। এই কথা কিন্তু ভারতের অভ্যন্তর থেকেই উঠে এসছে। তো শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে এটা মনে করার কোনো কারণ নেই। খুব সহজে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না। তবে শেখ হাসিনা ছাড়াও তো আমরা দেখেছি সেই সময় আসাদুজ্জামান খান কামালের কি ভূমিকা ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী, সেই সময় পুলিশের আইজিপির কি ভূমিকা ছিল, সেই সময়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য যারা সদস্য ছিল তাদের কি ভূমিকা ছিল, হাই র্যাঙ্ক অফিসিয়াল যারা ছিল তাদের কি ভূমিকা আমরা দেখেছি। তো তাদেরকে যদি বিচারের আওতায় না আনা হয় তাহলে আসলে সেটা এই গণ অভ্যুত্থানের সঙ্গে একটা বেইমানির শামিল হবে। আমরা যেই জায়গাগুলোতে সংস্কারের উপর জোর দিচ্ছি পলিটিক্যাল পার্টি হিসেবে, তার একটা বড় অংশ কিন্তু হচ্ছে এই 15 বছরে যারা গুম হয়েছে,
যারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, যারা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার হয়েছে, যারা হেফাজতে নির্যাতনের শিকার হয়েছে, সেই মানুষগুলোর এই অত্যাচারের সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হোক। আমরা এখনো জানি না আমাদের চৌধুরী আলম, ইলিয়াস আলী, হিরু বা পারভেজ, সুমন তারা কোথায় আছে, তারা আদৌ বেঁচে আছে কিনা, পরিবারগুলো কিন্তু এখনো জানে না। তো মায়ের ডাক বলে একটি সংগঠন আপনি জানেন, তারা কিন্তু প্রতি বছর তাদের হারিয়ে যাওয়া পরিবারের সদস্যদের খোঁজে মিলিত হতো। সো তাদের কাছে একটা তালিকা আছে, সেই তালিকা অলরেডি গুম কমিশনে দেয়া হয়েছে। আশা করছি সেই ব্যাপারে কাজ শুরু হয়েছে এবং কাজের আসলে একটা ফল আমরা দেখতে চাই। কাজ শুরু হয়েছে, কমিশন গঠিত হয়েছে, ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। কিন্তু একই সঙ্গে সেখানে বিচার শুরু হচ্ছে, সেখানে যারা এগুলোর সঙ্গে সরাসরি জড়িত তাদেরকে ধরে আনা হচ্ছে, কারাগারে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু মানুষ দেখতে চায়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোথায় আছে? উনি কি দেশে আছে নাকি উনি বিদেশে গেছেন, চলে গেছেন? ওনাকে তো অ্যারেস্ট করা হয়নি, এইটুকু আমরা জানি, নাকি অ্যারেস্ট তো করা হয়নি। সো এই ব্যক্তিটি কি ভূমিকা আমরা তো দেখেছি, তিনি নির্বিকার দাঁড়িয়ে আছেন যখন এক পুলিশের কর্মকর্তা তাকে বলছে স্যার একটাকে গুলি করি একটাই যায়, অন্য গুলি তো যায় না। এই রকম একটা বাক্য আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ কোনো নির্মাতাও তার চলচ্চিত্রে ব্যবহার করতে পারবে না। বাস্তব অবস্থার যে ভয়াবহতা এবং যেই বিভৎসতা তারা করেছে, এই কয়টি বাক্যতেই সেটা পরিষ্কার। একটাকে গুলি করি একটাই যায়, অন্যগুলা তো যায় না। তো এই মানুষগুলা কি হাওয়ায় মিলিয়ে গেল? এই মানুষগুলো কি চলে গেল? আচ্ছা, শেখ হাসিনাকে আনা না হয় একটা লম্বা প্রসেসের ব্যাপার। শেখ হাসিনাকে আনতে হলে না হয় ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করতে হবে, বন্দি বিনিময় চুক্তিতে কি আছে দেখতে হবে, ভারতের সঙ্গে রাজনৈতিকভাবে আমাদের ফয়সালা করতে হবে, ভারতকে কনভিন্স করতে হবে শেখ হাসিনাকে ফেরানোর জন্য। এটা একটা লম্বা প্রক্রিয়া। কিন্তু আসাদুজ্জামান খান কামাল কিংবা আইজিপি প্রধান যারা ছিল, কিংবা সেই সময় যাত্রাবাড়ি থানা, মিরপুর থানা, অর্থাৎ যেই একেবারে রেড জোনগুলো যেখানে ভয়ানক মারামারি হয়েছে, ভয়ানকভাবে গুলি চালানো হয়েছে, বাড়ির ভেতরে গুলি করে, হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ মারা হয়েছে, সেই মানুষগুলোকে খুঁজে বের করা কি এত কঠিন হয়ে গেল? আপনি যদি যারা অপরাধে যুক্ত সেই পুলিশ কর্মকর্তাদেরকে আলাদা করে নিয়ে আইনের আওতায় আনেন, তাহলেই তো অন্য পুলিশ কর্মকর্তারা মরালি তাদের যে বুস্ট আপের প্রয়োজন সেটা অটোমেটিক্যালি হয়ে যায়। কারণ এখন তো অপরাধী আর নিরাপরাধ পুলিশ কর্মকর্তারা মিলেমিশে আছে, একাকার হয়ে আছে। সো নিরাপরাধ যারা, তারাও কিন্তু সেই ফোর্সটা, সেই ড্রাইভিং ফোর্সটা পাচ্ছে না। আপনি যেই মুহূর্তে অপরাধী পুলিশ কর্মকর্তা আলাদা করে ফেলবেন, যারা সৎ অফিসার, নিরাপরাধ অফিসার, যারা গণহত্যার সঙ্গে যুক্ত নয়, তারা তো অটোমেটিক্যালি মরাল সেই বুস্টিংটা পাবে, সাহসটা পাবে, কাজ করতে পারবে। নিশ্চয়ই আপনার কাছে ফিরবো একই প্রশ্ন নিয়ে রাশেদ খান, আপনার কাছে আসি। তবে একটু যোগ করি, আপাও নিশ্চয়ই এই বিষয়ে বলবেন। সেটি হচ্ছে যে আমরা যখনই এই গণহত্যার বিষয়ে কথা বলি, তখনই আমরা রাজনীতিবিদ কিংবা পুলিশ, এই দুটো জায়গায় আমরা দেখি বা দেখাই। এর বাইরেও তো আইনশৃঙ্খলা বাহিনীর বাইরেও তো রয়েছে। যেমন অনেকগুলো স্টোরি আমরা দেখেছি যে গুলি খেয়েছে, সে হয়তো চিকিৎসাটা পেলে চিকিৎসক অপারগতা প্রকাশ করেছে। অনেক চিকিৎসক আছে যারা চিকিৎসা দিয়েছে, এটি যেমন ইতিবাচক দিক, কিন্তু অনেক জায়গায় গিয়ে চিকিৎসা পায়নি আহতরা, এরকমও কিন্তু অভিযোগ আছে। আবার প্রশাসনে পুলিশ প্রথম দিকে তো গুলি করতে অনুমতি লাগে, তো পুলিশের সাথে প্রশাসনের যারা ছিল, পুলিশের বাইরেও যারা সিভিল প্রশাসনের ছিল, এগুলোর সাথে যারা জড়িত, তাদের এক জায়গা থেকে হয়তো অন্য জায়গায় ট্রান্সফার করা হচ্ছে, কিন্তু এর সাথে যারা জড়িত তারা কতটা আইনের আওতায় আসছে এই বিষয়গুলো, নাকি শুধু রাজনীতিবিদ আর পুলিশের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ছে বিচারের দাবি? জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, শেখ হাসিনাকে যারা পালাতে সহযোগিতা করলো তারা কারা, তারা কোথায়? যদি আপনি শেখ হাসিনাকে ফিরিয়েই আনতে চাইবেন, তাহলে তাকে কেন পালাতে সহযোগিতা করলেন, বা সেই সুযোগ তাকে কেন দিলেন? তাকে আপনি ওই সময় গ্রেপ্তার করতে পারতেন। সেটি না করে তাকে যখন আপনি পালাতে সহযোগিতা করলেন, এখন আবার বলছেন যে তাকে ফিরিয়ে আনবেন, ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবেন। সেই সময় মনে ছিল না? এখন তো আর সেটি সম্ভবপর নয়। ভারত কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিবে না। এমনকি যারা ভারতে পালিয়ে গেছে, সেটি হতে পারে কাদের বা আসাদুজ্জামান বা হাসান মাহমুদ, আমার মনে হয় না যে কাউকে আসলে ভারত ফিরিয়ে দেবে। কারণ এরা এতটাই আসলে ভারত বন্দনা করেছে এবং ভারতের তাবেদারি করেছে, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য এরা কাজ করেছে। সুতরাং এদেরকে কোনোভাবেই ভারত আর ফিরিয়ে দিবে না।
সুতরাং এখন যা করা হচ্ছে এগুলো আই ওয়াশ, এগুলো লোক দেখানো। আমার আসলে খুব বেশি মনে হচ্ছে না যে এই সরকার বিচার করবে। কেন মনে হচ্ছে না? বিচার করলে ইতিমধ্যে আপনার অসংখ্য আওয়ামী লীগের ক্যাডার, ছাত্রলীগ, যুবলীগের ক্যাডারদের গ্রেপ্তার করত। 28 অক্টোবর 2024 সালের পরে বিএনপি, জামাত সহ যারা ভিন্ন মতের রাজনীতি করে তাদের 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করলো। কেউ ঘরে ঘুমাতে পারল না। কিন্তু এখন 3,000 আটক হয়েছে? হয়নি। এখনো পর্যন্ত 3,000 আওয়ামী সন্ত্রাসী ক্যাডারদেরকে গ্রেপ্তার করেনি। সুতরাং আমি কিভাবে এই সরকারের বিচারের উপরে আস্থা রাখি? আপনি কি সেই প্রতিশোধটা নেয়ার জন্য গ্রেপ্তার করতে বলছেন? প্রতিশোধ না তো। ওই সময় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল কেউ তো অন্যায় করেনি, বরং আওয়ামী লীগের লোকজন পরিকল্পিতভাবে একজন পুলিশ সদস্যকে হত্যা করেছিল শুধুমাত্র ভিন্ন মতের মানুষকে ফাঁসানোর জন্য। আর এইবার কি হয়েছে? এইবার আমরা যে তথ্য শুনেছি সরকারের কাছ থেকে, প্রায় 1500 মানুষকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত 30,000 আহতের সংখ্যা আমরা শুনেছি। এবং হাসপাতালে আপনি যান, আমি নিজে গিয়েছি, সেখানে তাদের যে আহাজারি, যে কষ্ট, হ্যাঁ, যে কষ্ট আপনি সহ্য করতে পারবেন না। তো এই গণহত্যার পরেও এখনো পর্যন্ত 3,000 আসামিকে গ্রেপ্তার করা হয়নি। এমনকি জেলায় জেলায়, আমি বিভিন্ন জেলায় আমাদের যে গণসমাবেশ, স্বচ্ছতার জন্য হতে পারে যে আসলে একদম প্রকৃত অপরাধী কারা সেটি দেখে দেখে হয়তো করছে, এরকমও তো ইতিবাচক ভাবেও হতে দেখতে পারি আমরা, নাকি? সেটি তারা ভাবতে পারে, কিন্তু গণ অভ্যুত্থানের পরে এত আইন, এত নিয়ম মেনে কোনো কিছু করা যায় না। সুতরাং কে অপরাধী কে অপরাধী না, আগে গ্রেপ্তার করেন, এরপরে আপনি বিচার করবেন। আপনি যদি মনে করেন যে অমক মনে হয় অপরাধী না, যেটা ডক্টর ইউনূস বলেছে যে শেখ হাসিনা যদি অপরাধী হয়ে থাকে, তিনি কি জানেন না শেখ হাসিনা অপরাধী? শেখ হাসিনা এই গণহত্যার মাস্টার মাইন্ড, তিনি জানেন না? তিনি গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে একজনকে তিনি আন্তর্জাতিক মহলের কাছে পরিচয় করিয়ে দেন। আবার শেখ হাসিনা গণহত্যার মাস্টার মাইন্ড, সেক্ষেত্রে তিনি বলেন যদি। তো এইভাবেই তো আসলে আমরা মনে করছি যে এই সরকার আসলে খুব বেশি বিচার করবে না। যখন আপনি বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করেন তখন ধরেই নেওয়া হয় যে আসলে আপনি বিচার করবেন না। যেহেতু এই সরকার 1.5 বছর বা 2 বছর ক্ষমতায় থাকতে চায়, তো ইতিমধ্যে 3 মাস তো শেষ, তো আর সামনে যে কয়েকদিন আসছে, আমার তো মনে হয় না যে তারা খুব বেশি এই সাহসটা দেখাবে যে ওবায়দুল কাদেরকে দেশে এনে ফাঁসিতে ঝুলাবে, বা বাংলাদেশে ইতিমধ্যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ফাঁসিতে ঝুলাবে। আমার মনে হয় না তাদের সেই সাহস আছে। তারা যেটি করবে যে হয়তো শুরু করবে, আমি যতদূর কথা আমি তাদের সাথে বলে আমার কাছে মনে হয়েছে তারা শুরুটা করবে, হ্যাঁ, বিচারের কিছু হয়তো রায় দিবে, কিন্তু ফাঁসিতে ঝুলানো, তাদের শাস্তি দেওয়া, সেই কাজটি আসলে তারা খুব বেশি করবে বলে আমার কাছে মনে হয় না। যদি করতো তাহলে এই শপথের পরপরই গ্রেপ্তার করা হতো। শেখ পরিবারের কয়জনকে গ্রেপ্তার করেছেন? তাহলে কি এই সরকারের সাথে চুক্তি হয়েছে যে শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করা হবে না? গ্রেপ্তার করা তো হচ্ছে না। এবং যারা জেলায় জেলায় সন্ত্রাসী কর্মযজ্ঞ এই 15 বছরে পরিচালনা করেছে, যারা অন্যায় করেছে, যারা অর্থ লুট করেছে, চাঁদাবাজি করেছে, আপনি কয়জনকে ধরেছেন? আপনি যদি এখনো বলেন যে কে অপরাধী আর কে অপরাধী না সেটি যাচাই করার পরেই ধরবো, আর আপনি যদি সারাক্ষণ বলেন যে গণহারে মামলা হচ্ছে, গণহারে গ্রেপ্তার হচ্ছে, এগুলো কি কথাবার্তা? কোথায় গ্রেপ্তার? আমি তো দেখছি না। আমি আমার নিজের জেলা ঝিনাইদহ সদরে আমার বাসা, আমি দেখেছি যে সেখানকার আওয়ামী পান্ডারা তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবং বিভিন্ন জেলায় গিয়েছি, সেখানে যে অভিযোগগুলো পেয়েছি, আমরা নোয়াখালী ডিসির সাথে দেখা করেছিলাম, আমাদের সেখানে সমাবেশ ছিল, তো সেখানে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে ছাত্র অধিকার পরিষদের, তারা ডিসিকে বললেন যে স্যার তারা তো ঘুরে বেড়াচ্ছে, কেউ তো ধরছে না, কেউ তাদেরকে আটক করতে পারছে না। আমার কাছে স্পষ্ট অভিযোগ আছে, খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি সেই তথ্য পেয়েছি। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বলেছে যে পুলিশের, র্যাবের এবং বিজিবির যারা গুলি চালিয়েছে তাদের নামে মামলা নেওয়া যাবে না, স্পষ্ট অভিযোগ আছে। এবং আমি এ নিয়ে কয়েকবার বক্তব্যও দিয়েছি, এখনো পর্যন্ত সেই বক্তব্য অবশ্যই তার কানে গেছে। এমনকি এই যে তাইম, যে ছেলেটা, তার বাবাও কিন্তু পুলিশের এসআই, যাত্রাবাড়ির ওই ঘটনার কথা বলছি, সেই তাইমের মা আমাদের অফিসে আসলো, আমার সাথে কয়েকবার কথা বললো। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফোন দিলাম যে আপনি আসামিদের ধরছেন না কেন? এরপরে আমি আপনার যে এই মামলা আছে আপনার ডিবির কাছে, আমি ডিবি প্রধানকে ফোন দিলাম, পাঠালাম তার মাকে, তারা বললো যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিরা কোথায়? সেই সন্ত্রাসী আওয়ামী ক্যাডার, ছাত্রলীগের ক্যাডার জাকির, এই জাকিরকে তো আমি চিনি। এই জাকির যখন আমরা আমাদের অফিসের সামনে বিভিন্ন সমাবেশ করেছি, এই জাকির ছাত্রলীগের ক্যাডার, পুলিশ ক্যাডার, সে এসে আমাদের সমাবেশ বানচাল করে দিত। সে জাকির কিভাবে পালিয়ে গেল? এখন তো মেহেদি, বিপ্লব, হারুন, এরা তো সব পালিয়ে গেছে।
তো আপনি পালিয়ে যাওয়ার পর যদি বলেন যে বিচার করবেন, এগুলো তো ফানি। এগুলো জনগণ আসলে বিশ্বাস করছে না যে এই সরকার আসলে খুব বেশি বিচার করতে পারবে। যে 1 মিনিটের মধ্যে যেটি একটু বলবেন, এই যে আমরা যেটি বললাম যে আসলে সবই রাজনীতিবিদদের কথা আমরা বলছি, কিংবা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী, এর বাইরেও যারা ছিল, যেমন আমরা অনেকগুলো স্টোরি করতে গিয়েছি যে কোনো হসপিটালে সেই চিকিৎসক কিংবা ওখানে যারা আছে তারা চিকিৎসা দেয়নি গুলিবিদ্ধদের, বা প্রশাসনে যারা, সিভিল প্রশাসনে যারা ছিলেন তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে, কিন্তু সে যে এটার সাথে ছিলেন কিংবা গুলি করার নির্দেশদাতা ছিলেন, এরকম এই আইডেন্টিফাইটা তো আসলে করা হচ্ছে না, শুধু আঙ্গুল যাচ্ছে দুটো দিকে। কোন দিকে? আরেকটা কোন দিকে? রাজনীতিবিদ আর একটা শুধু পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর দিকে। এই জায়গাটাই কি আমরা ইচ্ছা করে এড়িয়ে যাচ্ছি? রাজনীতিবিদদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, খুব ভালো, কিন্তু এই গুলি কারা চালিয়েছে? মেহেদি, হারুন, বিপ্লবরা, সেই পুলিশের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, র্যাবের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, আপনার বিজিবির কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। জি, শুধুমাত্র কথার কথা যে আমরা আটক করতেছি, কিন্তু এই যে বললাম স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে তিনি নির্দেশনা দিয়েছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, তিনি নির্দেশনা দিয়েছেন যে পুলিশের, র্যাবের কাউকে আটক করা যাবে না, আটক করলে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবো না। তিনি নির্দেশনা দেওয়ার পরে যদি বলেন, এখন যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রধান প্রসিকিউটর তিনি যদি বলেন যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য, শেখ হাসিনাকে তারা ফিরিয়ে আনতে পারবে না। সেই মেরুদণ্ড এই সরকারের নাই। এই সরকার ইতিমধ্যে বিতর্কিত হয়ে গেছে, 3 মাস শেষ হয়নি, এখনই এই সরকারের কর্মযজ্ঞ নিয়ে সারা দেশে তুমুল বিতর্ক। এই সরকারের উপদেষ্টার অধিকাংশ এনজিও কর্মী, যারা ডক্টর, আমি শেষ করি 1 মিনিটে, যারা ডক্টর ইউনূসের মামলার জন্য লড়াই করেছে, আশপাশে ছিল, যারা তার গ্রামীণ ব্যাংকে চাকরি করত, যারা তার এনজিও সেক্টরে কাজ করেছে, তাদেরকে নিয়োগ দিয়েছে। কিন্তু এই 15 বছরে যারা আমরা এই গণতন্ত্রের জন্য লড়াই করেছি, যাদের যে সকল পরিবার গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতন নিপীড়ন হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে, তাদের কয়জনকে এখানে বসিয়েছে? এই সরকারে যারা বসেছে তারা কারা? তারা কি বিপ্লবের চেতনা ধারণ করে? যারা বিপ্লবের চেতনা ধারণ করে না, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ভয় পায়, যারা আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদেরকে গ্রেপ্তার করতে ভয় পায়, তাদের মাধ্যমে বিচার হবে, এটি আপনি বিশ্বাস করেন? আমি আজকে এই টকশোর মাধ্যমে বলে দিলাম যে এই সরকার কোনো বিচার করবে না। এই সরকারের সেই মেরুদণ্ড নাই। এনজিও কর্মীদের মাধ্যমে আপনি কোনো বিচার করতে পারবেন না। বিপ্লবী সরকার তারা গঠন করে নাই। তারা একদিকে বলছে আমরা সংবিধান মানি না, যিনি বলছেন, যে বলছেন যে 5 আগস্ট সংবিধান অকার্যকর হয়ে গেছে, তিনি এই সরকারের, মানে আওয়ামী লীগ সরকারের সংবিধান মেনে এই অবৈধ রাষ্ট্রপতি তার হাতে শপথ। জি, নিশ্চয়ই আমরা এই আলোচনায় ফিরবো, আপনার কাছেও ফিরবো, তবে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আমরা শুনছিলাম বিরতির আগে কথা, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের কথা, সাবেক ছাত্রনেতা, কোটা বিরোধী আন্দোলন থেকে উঠে আসা। আমরা ফিরছি ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার কাছে। রাশেদ খান অনেক একদমই আশা দেখছেন না, হতাশার কথা শোনালেন বিচার প্রক্রিয়া নিয়ে। আপনি কি কোনো আশার কথা দেখাবেন কি না? অর্থাৎ যদিও এর আগে বিএনপি সংস্কারে কত সময় নিবে, সংস্কারে যৌক্তিক সময়ের বাইরে দিতে চায় না, এরকম বক্তব্য শুনেছি। আজকে যদিও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন প্রয়োজনীয় সংস্কারে সরকারকে সময় দিতে হবে, তিনি এটি আবার সুনির্দিষ্টভাবে বলেছেন। তো সেই প্রয়োজনীয় সংস্কার সেটি করে এবং এই বিচারটা আসলে কতটা আগাতে পারবে বলে মনে করেন? ঠিক সাথে একটু ছোট্ট প্রশ্ন এখন, সেটি হচ্ছে যে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো নিয়ে একটি কথা চলে এসেছিল, সেটি উপদেষ্টা, এর আগে যিনি প্রধান উপদেষ্টার একান্ত সচিব ছিলেন, এখন উপদেষ্টা মাহফুজ, তিনি নামিয়েছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সবাই দেখেছি। সেটি নিয়ে সমালোচনা করেছিলেন রুহুল কবির রিজভী আহমেদ, প্রত্যাহার করে নিয়েছেন তার সেই বক্তব্য। তিনি বলেছেন যে তিনি মনে করেছিলেন অন্য একটি জায়গা থেকে হয়তো সরানো হয়েছে, আপনি দেখেছেন। এই বিষয়ে আপনার বক্তব্য শুনতে চাই। জি, যৌক্তিক সময়ে যৌক্তিক সংস্কার দুটোরই আসলে কোনো স্পেসিফিক মেয়াদ বলা নাই, বা স্পেসিফিক কোন কোন সংস্কার আসবে এটার মধ্যে সেটাও বলা নাই। আপনার কাছে যেটা যৌক্তিক আমার কাছে সেটা যৌক্তিক নাও হতে পারে, আমার কাছে যেই সময়টা যৌক্তিক সেটা আপনার কাছে যৌক্তিক নাও হতে পারে। তবে একটা বিষয় আছে, ধরেন আপনারই অনুষ্ঠান যদি এখন 16 ঘন্টা ধরে চলে, সেটা যৌক্তিক নয়।
আপনার অনুষ্ঠান যদি ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা হয় সেটা যৌক্তিক, বা অ্যাডভান্স ২ ঘন্টাও হতে পারে, সেটাও মোটামুটি যৌক্তিক। ঠিক সেই অর্থেই একটা নিরপেক্ষ, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্যে যা যা সংস্কার দরকার সেই সংস্কারগুলোকে আমরা যৌক্তিক সংস্কার বলতে পারি। সেখানে নির্বাচন কমিশন সংস্কার হতে পারে, সেখানে প্রশাসনের সংস্কার হতে পারে, সেখানে বিচার বিভাগের সংস্কার হতে পারে। এই ৩টা জায়গায় কিন্তু সংস্কার শুরু হয়েছে। আমরা দেখেছি নতুন নির্বাচন কমিশন গঠিত হওয়ার জন্য সার্চ কমিটি গঠিত হয়েছে, তারা ৫টা করে নাম চেয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। আমি আশা করব পুরো প্রক্রিয়াটা স্বচ্ছ এবং সকলের কাছেই খোলামেলা হবে। রাজনৈতিক দল কোন দল কাদের নাম দিচ্ছে সেটা যেমন সকলেই জানবে, তেমনি সেই নাম থেকে কোন কোন নাম নেওয়া হচ্ছে সেটাও যেন সকলেই জানতে পারে। অর্থাৎ ক্যান্ডিডেট এ আসলে কোন দলের ক্যান্ডিডেট, কোন দলের প্রার্থী, ক্যান্ডিডেট বি কোন দলের, সেটা দেশের মানুষের কাছে স্পষ্ট হলে ভালো হয়। ২ হচ্ছে আমাদের বিচারাঙ্গনের যে সংস্কার, বিচারাঙ্গনের আসলে খোল নলচে পাল্টে ফেলার মতো সংস্কার দরকার। আমি নিজে যখন বিচারাঙ্গনের সঙ্গে যুক্ত হয়েছিলাম ২০০৪ সালে, তখনও যেটুকু অবশিষ্ট ছিল সেটা গত ১৫ বছরে একেবারে সিস্টেম্যাটিক্যালি ধ্বংস করা হয়েছে। বিচারক নিয়োগে নির্লজ্জ দলীয়করণ হয়েছে, ডিআইজি এজি নিয়োগে নির্লজ্জ দলীয়করণ হয়েছে। এখন সিন্ডিকেট করা হয়, মামলা একটা মানে গ্রুপ হ্যান্ডেল করে মামলা, তাদেরকে বাঙ্ক অ্যামাউন্ট দিয়ে দিতে হয়, তার একটা অংশ বিচারপতিদের কাছে যায়, একটা অংশে কি কি রায় হবে, রায়ে কোন কোন কথা থাকতে হবে সেটা ক্লায়েন্টের লয়ারই লিখে দেয়। মানে এগুলো না অভাবনীয় ব্যাপার, যেটা গত ১৫ বছর স্টাবলিশ হয়েছে। তো এই বিচার বিভাগকে বদলাতে, এই বিচার বিভাগের মধ্যে যোগ্য, সৎ এবং মেরুদণ্ড সম্পন্ন জাস্টিস নিয়ে আসতে সার্টেনলি একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার এবং বেশ কঠিনও সেটা। আমি একটু এই প্রসঙ্গে বলি, তা হচ্ছে যে গত ৩ মাসে বিচারালয় থেকে অনেককেই বিতাড়িত করা হয়েছে। যদি বিতাড়িতই বলি, নতুন আরও লোকজন নিয়োগ হয়েছে, গোটা প্রক্রিয়া হয়তো পরিবর্তন হয়। নতুন যে নিয়োগ দেয়া হয়েছে সেখানে কি যে যাদেরকে দেয়া হয়েছে তাদের ব্যাপারে তো নিশ্চয়ই অভিযোগ থাকার কথা না? না, ওনারা যেহেতু নতুন পদে এসছেন, পদের অপব্যবহার করতেও তো সময় লাগে। সো ওনাদের ব্যাপারে আমি এখনই কোনো মন্তব্য করতে পারবো না। ওনারা ওনাদের দায়িত্ব পালন করতে থাকুক, সময়ই বলবে। যেই মানে জাস্টিসদের কথা আমি আলোচনা করলাম সিন্ডিকেটের ব্যাপারে, ওনারা তো প্রথম দিন গিয়ে আসলে সিন্ডিকেটের অংশ। আইন কর্মকর্তাও তো নিয়োগ দেওয়া হয়েছে, সেটি কি আসলে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে দেওয়া হয়েছে? সেই সময়টা কি তারা পেয়েছে নাকি? মানে এখন সর্বজন গ্রহণযোগ্য বলতে প্রশ্ন মানে তার প্রধান যোগ্যতা আওয়ামী লীগ বিরোধী ছিল এটিই কিনা, নাকি আসলে মোটা দাগে তাই। কারণ আনফরচুনেটলি ১৫ বছরে একটা অলিখিত রুল সকলের মাথার মগজের ভেতর ঢুকে গেছে। কোনো কিছু পেতে হলে আপনাকে যেই দল যখন ক্ষমতায়, যেই রেজিম যখন ক্ষমতায়, তার অংশ হতে হবে। তার বাইরে থেকে আপনি যতই যোগ্য, যতই শিক্ষিত, যতই সৎ এবং নির্ভীক হন না কেন, আপনি আসলে ওই জায়গায় যেতে পারবেন না। আমি একটা কথা বলি, গত ৩ মাসে যে পরিমাণ তদবিরবাজি আমি নিজের চোখের সামনে দেখেছি, আনবিলিভেবল। আসলে এত দীর্ঘ সময় তো ক্ষমতার বাইরে ছিলাম, তদবিরবাজি আসলে আওয়ামী লীগের সঙ্গে হচ্ছে সবসময়, তখন অতটা বোঝা যায়নি। বাট এখন যেহেতু আওয়ামী লীগ নাই, তো নানান তদবিরবাজি চারপাশ থেকে আসলে আমাদের শুনতে হয়, আমরা পত্রিকায় দেখতে পাই, আমরা গণমাধ্যমের খবরে পাই, ফেসবুকে পাই। সো এই তদবিরবাজিগুলো কারা করছে? নিশ্চয়ই কেউ না কেউ করছে, কারো না কারো কাছে করা হচ্ছে। সো একটা না একটা গোষ্ঠীর জায়গায় আরেকটা না আরেকটা গোষ্ঠী আসলে সাপ্লিমেন্টেড হয়েই যায়। আর তৃতীয় যে জায়গায় সংস্কার, সেটা হলো প্রশাসনের সংস্কার, আমলার মধ্যে সংস্কার, পুলিশ প্রশাসনের সংস্কার। সেই সংস্কারও একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তবে হ্যাঁ, একটা কথা, যেটা এর জায়গায় বি কে বসিয়ে বা এর কে অন্য জায়গায় বদলি করে দিয়ে আমার মনে হয় না যে খুব বেশি আপনি সমাধানে আসতে পারবেন। প্রশাসনে এমন কর্মকর্তা কর্মচারী আছে যারা গত ১৫ বছরে ১,০০০ কোটি টাকার মালিক হয়েছে। একটা কথা মনে করাই, আমাদের এক্স ফরেন মিনিস্টার একবার সংসদে বলেছিল যে টাকা পাচারে আমরা সবসময় রাজনীতিবিদদের মনে করি এগিয়ে আছে, কিন্তু না, তিনি বলছেন আমি দেখলাম আমলারা অনেক বেশি এগিয়ে আছে। এই টাকা পাচারকারী আমলারা কারা? তাই না? ব্যবসায়ীরা না হয় ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে টাকা পাচার করে, কিন্তু যারা আমলা তাদের তো কাঁচা টাকা, তারা থোক টাকা ডলারে কনভার্ট করে বিদেশে পাঠায় দেয়। তারা সেই পাচারের পর্যায়ে যাওয়ার জন্য তো পিছন দিক থেকে সহযোগিতা তো আমলারা, রাজনীতিবিদরা করে নিশ্চয়ই। একটা কথা, রাজনীতিবিদরাই তো তখন মন্ত্রী এমপি থাকে। ১৫ বছর ধরে রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা, প্রশাসন, জুডিশিয়ারি এবং গণমাধ্যম, এই ৬টার আনহোলি নেক্সাস যদি তৈরি না হতো,
হাসিনা কোনোদিনও 15 বছর থাকতে পারে না। 15 বছর হাসিনা থেকেছে মানেই হলো এই 6টা গোষ্ঠীর মধ্যে অলিখিত চুক্তি হয়েছে, পরস্পর পরস্পরের কাছ থেকে অন্যায্যভাবে লাভবান হবে এবং পরস্পর পরস্পরকে লাভবান করবে। সেটি না হয় চিন্তার বাইরে দুর্নীতি, কিন্তু চিন্তার মধ্যের দুর্নীতিও তো 15 বছর আগে হয়েছে স্বাধীনতার পরবর্তী। নিশ্চয়ই সেখানে আপনারাও রাষ্ট্র ক্ষমতা একাধিকবার ছিলেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তখন আমি তো একটা কথা সবসময় বলি, যায় দিন ভালো আসে দিন খারাপ, তাই না? তাহলে এখনকার পরে আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসলে সেটি কি আমরা নেতিবাচক ধরে নিব? আমি মনে করি না। কেন করি না? সেদিন খারাপ বলছেন। আমি এটার পরিবর্তনের আওয়াজ শুনতে পাচ্ছি বলেই এটা করি না। টোটাল পলিটিক্যাল কালচারের পরিবর্তন নিয়ে আলাপ হচ্ছে, পলিটিক্যাল বন্দোবস্তের পরিবর্তন নিয়ে আলাপ হচ্ছে, রাষ্ট্র কাঠামো, সরকার কাঠামো, রাজনৈতিক কাঠামো নতুন করে গড়বার কথা হচ্ছে, এবং সৎ যোগ্য ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, কালচার্ড ব্যক্তি, বনেদি ব্যক্তিদেরকে পলিটিক্সে আনবার কথা উঠছে, চিন্তা উঠছে এবং আওয়াজ উঠছে। সো এই আওয়াজগুলো যদি জারি থাকে, এই শোরগোলগুলো যদি জারি থাকে, তাহলে আপনি চাইলে ইয়াবা বদি কিংবা স্বর্ণ চোরাচালান শিমুল কিংবা মাদক ব্যবসায়ী বা মানব ব্যবসায়ী, মানব পাচারকারী পাপুলকে আপনি চাইলেই নমিনেশন দিতে পারবেন না। পারলে দিলে আপনাকে আপনার দলকে তার মূল্য চোকাতে হবে। জি, নিশ্চয়ই আপনার কাছে ফিরবো এই আলোচনায়। আমি আসলে ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে প্রশ্ন করেছিলাম, সময়ের জন্য সেই উত্তরটা নিতে পারিনি, আপনার কাছ থেকে ফিরে সেই উত্তরটাই নিব। প্রেক্ষাপট হচ্ছে, আপনি জানেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো নিয়ে আপনি সেই প্রেক্ষাপটটা শুনেছেন। তারপরে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দুই দল এক হচ্ছে, বিপ্লবীরা ফাঁসির মঞ্চের দিকে আগাচ্ছে। এই বক্তব্য এসছে, রুহুল কবির রিজভী আহমেদ তার বক্তব্য প্রত্যাহার করেছে। কিভাবে দেখছেন বিষয়টা? মানে এটার সাথে এটা একদম আছে কিনা, এটার সাথে এটার কোনো সংযোগ আছে কিনা আমি জানি না, কিন্তু দুটো বিষয় আপনার কাছে বললাম। আমি আপনার কাছে প্রশ্ন করছি, সেটি হলো যে তিনি কি স্পষ্টভাবে দুই দলের কথা উল্লেখ করেছেন, নাকি তিনি, আমি যতদূর দেখলাম যে তিনি উল্লেখ করেছেন যে রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। হতে পারে, আমি দুঃখিত যে এই কোনো লাইন হয়তো আমার ভুল হতে পারে, আপনারটাও সঠিক হতে পারে। জি, না, এই জন্য আমি জেনে নিলাম যে আসলে তিনি এই কথা বলেছেন কিনা। তবে তিনি যাই বলেন না কেন, তিনি আসলে ওই ইঙ্গিত দিয়েছেন। জি, এটি ট্রু, হয়তো দুই দলের কথা উল্লেখ করেনি, কিন্তু তিনি ওই ইঙ্গিত দিয়েছেন। দেখেন, একদিকে উপদেষ্টা নিয়োগ হচ্ছে, কারা নিয়োগ দিচ্ছে? এই উপদেষ্টা নিয়োগের মাস্টার মাইন্ড কারা? সেটি কি আসলে ডক্টর ইউনূস নিজে দিচ্ছে, নাকি আসলে যে দুজন ছাত্র এই উপদেষ্টা পরিষদে রয়েছে তারা দিচ্ছে, নাকি নিজেকে নিজে নিয়োগ দিচ্ছে? আমরা কেউ জানি না। আপনাকে তো একটা নীতিমালা মানতে হবে। আপনি জনগণকে রাষ্ট্র সংস্কারের গল্প শোনাচ্ছেন, কিন্তু আপনি কিভাবে, কোন প্রক্রিয়ায় রাষ্ট্র সংস্কার করবেন তার কোনো রোডম্যাপ আপনি প্রকাশ করছেন না। আপনি কমিশন গঠন করছেন, কার সাথে আলোচনা করছেন? কমিশনে যে সকল ব্যক্তিরা রয়েছে কার সাথে আলোচনা করে তাদেরকে নিয়োগ দিলেন? আপনি তো কোনো আলোচনা করছেন না। তাহলে আপনি কি করতে চাচ্ছেন সেটি কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট না। আপনারা একাধিকবার প্রধান উপদেষ্টার সাথে মিটিং এ বসছেন রাজনৈতিক দলগুলো, তখন নিশ্চয়ই আপনাদের এই বিষয়ে কথা বা প্রস্তাবনা ছিল? অবশ্যই ছিল। প্রধান উপদেষ্টা তো ওই চট্টগ্রাম ছাড়া কিছু বোঝেন না। শেখ হাসিনা যেমনি ভাবে গোপালগঞ্জ ছাড়া, চট্টগ্রামে যদি যোগ্য লোক থাকে সেখানে আপত্তি থাকার কথা কি? অবশ্যই আপত্তি থাকবে। আপনি যখন বলছেন ইনক্লুসিভ, তখন আপনি কেন একটি অঞ্চল থেকে আপনি সবাইকে নিচ্ছেন? আপনি কেন এনজিও কর্মী আর গ্রামীণ ব্যাংক ছাড়া আপনি কাউকে চোখে দেখছেন না? আর কোথাও যোগ্য ব্যক্তিত্ব নাই? আপনি একজন স্বাস্থ্য উপদেষ্টাকে বসিয়েছেন, তিনি কি ডাক্তার? তিনি কি বোঝেন এই স্বাস্থ্য খাতের কোনো কিছু বোঝেন? কোথায় কি করতে হবে? কেন বসালেন? আপনার তো সিলেকশনটা ঠিক নাই। এই যে সাংবাদিক জুলকার নাইন, নিশ্চয়ই দেখেছেন যে একজন উপদেষ্টার সুপারিশ ভাইরাল হয়েছে, এবং যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে সুপারিশের ভিত্তিতে তারা কারা? কেউ কেউ আওয়ামী লীগের সাথে জড়িত। কিভাবে তারা সুপারিশ পাচ্ছে? কিভাবে? আপনি নিয়োগের কোনো নীতিমালা আপনি আবিষ্কার করেন নাই, তৈরি করেন নাই। তাহলে আপনি যে রাষ্ট্র সংস্কার করবেন আমি কিভাবে বিশ্বাস করব? আপনি সবাইকে বাদ দিয়ে আপনি ক্ষমতা কক্ষিগত করেছেন। এই আন্দোলনে যারা স্টেক হোল্ডার, যারা নেতৃত্ব দিয়েছে, যারা লড়াই করেছে,
তাদের কতজনকে আপনি এখানে যুক্ত করেছেন? মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিনিধি কোথায়? 7 কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি কোথায়? কোথায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কোথায়? শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 3 জন উপদেষ্টা কিসের ভিত্তিতে নিলেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজনকে নিতে পারতেন, জাহাঙ্গীরনগর থেকে একজনকে নিতে পারতেন, 7 কলেজ থেকে একজন, আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আপনি একজন। এই 4 জন আপনি নিতে পারতেন, নিয়েছেন। আপনি শেখ মুজিবের মতন ক্ষমতা কক্ষিগত করছেন, আর আপনি শেখ মুজিবের ছবি আপনি নামিয়ে দিচ্ছেন কখন? যখন সমালোচনা হচ্ছে, যখন এই যে 3 জন উপদেষ্টার শপথ আপনি পাঠ করালেন, 2 জনের পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও হচ্ছে, ছাত্ররা আন্দোলন করছে, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও আন্দোলন করছে, হাসনাত সার্জিস সহ যারা আছে তারা। সেই সময় আপনি ইস্যু দিয়ে ইস্যু ঢাকছেন। আপনি তো শেখ হাসিনা হয়েছেন। শেখ হাসিনা তো এই কাজ করতো, যে ইস্যু দিয়ে ইস্যু ঢাকা। এখন শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছেন, আপনাকে তো নামায় দিতে হবে, সরাই দিতে হবে ওই উপদেষ্টাদের। আপনি সেটি না সরিয়ে এখন আপনি এই দিকে জনগণের চক্ষু বা অন্তর্দৃষ্টি নেওয়ার চেষ্টা করেছেন। এটি তো হতে পারে না। আমরা যেটা মনে করি যে এই সরকার আসলে বিপ্লবের চেতনার মধ্যে নাই, সুতরাং রাষ্ট্র সংস্কার করবে এটি শুধুমাত্র গল্প। জি রাশেদ খান, আপনি নিশ্চয়ই এর আগেও বলেছেন সরকারের এই গ্যাপগুলো নিশ্চয়ই আপনারা বলবেন, কিন্তু এই গ্যাপগুলো আপনারা শুধু আলোচনা করছেন সে জায়গায় থেকে, যেখানে একসাথে মিলে আপনারা রাষ্ট্র সংস্কার করার কথা সেখানে আপনারা সমালোচনা করছেন, এবং সেই সমালোচনার জায়গায় নিশ্চয়ই উপকৃত যারা ফেসিবাদ ছিল তারা হবে। সে থেকেই কি আসলে হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে রাজনীতিবিদরা এক হচ্ছেন আর বিপ্লবীরা ফাঁসির মঞ্চে আগাচ্ছেন না? তিনি যে তাদের যে রাষ্ট্র সংস্কার কিংবা তাদের এই যে বৈষম্যহীন দেশ গড়ার যে চেতনা, সেটিকে নিশ্চয়ই আপনি প্রশ্নবিদ্ধ করবেন না? আচ্ছা দেখেন, তিনি যে বক্তব্য দিয়েছেন, হ্যাঁ আমি ছোট করে বলবো, তিনি যে বক্তব্য দিয়েছেন চমৎকার বক্তব্য, কিন্তু আমার কথা হলো এই যে 43টি জেলার ডিসি যারা আওয়ামী লীগের তালিকার, তারা আওয়ামী লীগের সুবিধাভোগী, তারা কিভাবে নিয়োগ পেল? এই যে এসপি গুলো যারা নিয়োগ পেয়েছে তারা কারা? সাধারণত যেটি হয়েছে রদবদল, ঢাকার এসপিকে রংপুরে দেওয়া হয়েছে, রংপুরের যিনি দিনাজপুরে গিয়েছেন, রদবদল। তো আওয়ামী লীগকে পুনর্বাসিত কারা করছে? মুজিববাদী চেতনায় যারা বিশ্বাস করে, আলী ইমাম মজুমদার, তিনি প্রথম আলোতে শেখ মুজিবকে নিয়ে যে বন্দনা করেছেন, এরকম মুজিববাদী মানুষকে আপনি উপদেষ্টা হিসেবে রেখে আপনি রাষ্ট্র সংস্কারের গল্প শোনাচ্ছেন। ভাওতাবাজি। ধন্যবাদ। এই ভাওতাবাজি, আমি শেষ করি, আমার কথা বলতে কোনো সমস্যা নেই, কারণ এই আন্দোলনের জনক আমরা 18 সাল থেকে 24 সাল পর্যন্ত লড়াই করেছি। ছোট করে আমরা সর্বপ্রথম বিএনপিকে প্রস্তাব দিয়েছিলাম জনাব তারেক রহমান সাহেবকে, যে 18 সালে এই আন্দোলন আমরা করেছি, 24 সালে আবার কোটা ফিরে এসেছে, রাজনৈতিক আন্দোলন করে সরকারের পতন ঘটানো যাচ্ছে না, কোটা সংস্কার আন্দোলনকে কাজে লাগিয়ে জনগণের মুক্তির পথ বের করতে হবে। তিনি আমাদের প্রস্তাবে রাজি হয়েছিলেন, এবং তিনি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আমি, রাশেদ খান, নুরুল হক নূর সহ আমরা 5-7 জন একসাথে কাজ করেছি। দলগুলোর যে ভূমিকা সেটা আমি জানি, তারেক রহমান সাহেবের যে ভূমিকা সেটা আমি জানি। তারেক রহমান সাহেবের সাথে সমন্বয়কদের মিটিং হয়েছে। আজকে অস্বীকার করা হচ্ছে রাজনীতিবিদদের ভূমিকা। সেই জায়গায় রুহুল কবির রিজভী তার হয়তো অনেক কথা বলেন, কথা বলতে গিয়ে কিছু ভুল বক্তব্য, কিছু আসলে বক্তব্য আসতে পারে, যেটার জন্য এত সমালোচনার দরকার নাই। রুহুল কবির রিজভীরা তো একদিনে তৈরি হয়নি। তিনি এই গণ অভ্যুত্থানের সময় বলেন, 28 অক্টোবর থেকে তার যে ভূমিকা বলেন, তিনি তো মানে একজন অসুস্থ মানুষ। লাঠি, আমি শেষ করে দেবো 1 মিনিটে, তিনি লাঠি হাতে নিয়ে যেভাবে সংগ্রাম করেছে, তখন এই ছাত্র জনতা কোথায় ছিল? 15 বছর ধরে দলগুলোর যে ভূমিকা, গুম খুন নির্যাতন নিপীড়নের শিকার, দলগুলো এতদিন মাঠে ছিল, সাধারণ মানুষ মাঠে ছিল না। এবার সাধারণ মানুষ নেমেছে, ছাত্ররা নেমেছে, এবার রাজনীতিবিদরা তাদের সাথে অংশ নিয়েছে, সরকারের পতন হয়েছে, সবার ভূমিকা আছে। সুতরাং রাজনীতিবিদদেরকে আপনি ছোট করে দেখতে পারেন না। আমি শেষ করে দিই। তো সেই জায়গা থেকে আসলে হাসনাত যে বক্তব্য দিয়েছে, তিনি দিচ্ছেন খুব ভালো কথা, তবে রুহুল কবির রিজভী একদিনে উঠে আসা মানুষ না, তার সংগ্রাম আছে, ত্যাগ আছে। ছাত্রদের মনে রাখতে হবে রাজনীতিবিদদের ভূমিকা। রাজনীতিবিদরা এই আন্দোলনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। এই যে যারা শহীদ হয়েছে, এই শহীদ কয়জন এই সমন্বয়কদের? আমি আলোচনায় ম্যাক্সিমামই রাজনীতিবিদদের, ম্যাক্সিমামই দলে। জি আমি শেষ করলাম, আবার পরে বলবো। জি নিশ্চয়ই। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট একটা বিরতি, সঙ্গেই থাকুন।
আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, বিরতির আগে আমরা ছিলাম রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। আপনার কাছে ফিরছি ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনার কাছে যে প্রশ্নটি নিয়ে তা হচ্ছে যে আমরা শুনছিলাম হাসনাত আবদুল্লাহর বক্তব্য যে রাজনীতিবিদরা এক হচ্ছে, বিপ্লবীরা ফাঁসির মঞ্চের দিকে আগাচ্ছে। মাত্র 3 মাসের আগে যারা একসাথে ছাত্র জনতা মিলে এই যে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ তাড়ালেন, এখন এসে তাদের একজন সংগঠক এই বক্তব্য দিল, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এই যে সরকার, এখনকার সরকার, রাজনীতিবিদ, আপনারা যারা রয়েছেন, দূরত্ব কি বাড়ছে? খুব ছোট্ট করে শুনবো উত্তর। 3 মাস আগে যেই আনন্দ, স্বপ্ন এবং উচ্ছ্বাস নিয়ে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছিল সকল দলমতের মানুষের, আওয়ামী লীগ ছাড়া, সেই ঐক্য ডেফিনেটলি অনেকটাই শিথিল হয়ে এসছে। এবং শিথিল হওয়াটা খুব অস্বাভাবিক তাও নয়। প্রত্যেকের যার যার হিসাব নিকাশ আছে, প্রত্যেকের যার যার পাওনা গন্ডার হিসাব আছে। সো এক ধরনের হিসাব নিকাশের কথা তো চলে আসেই। আমরা দেখতে পাচ্ছি, যেটা আমার ভাই বললেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, অথচ আমরা দেখেছি যে শহীদের সংখ্যা, আহত সংখ্যা, নিহতের সংখ্যা, চোখে আঘাত পেয়ে অন্ধ হওয়ার সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক বেশি অন্য অনেক বিশ্ববিদ্যালয় আছে। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে কিন্তু সেই অর্থের সম্মান জানাতে পারি নাই। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি সেই দিন পথে নেমে না আসতো, ব্র্যাক, নর্থ সাউথ, তাহলে আন্দোলন এই জায়গায় এসে দাঁড়াতো কিনা, এই প্রশ্ন অনেকেই তুলতে পারেন। দেখুন, একটা সোসাইটির আপার মিডল ক্লাস যখন সকল ভয় তুচ্ছ করে প্রাণ বিসর্জনের বাজি নিয়ে পথে নামে, তখন কিন্তু তারাই বয়ান তৈরি করে। ফরচুনেটলি আনফরচুনেটলি বয়ান তারা তৈরি করে। সো সেই আপার মিডল ক্লাস যখন নামলো এবং তারা যখন আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করলে শরিক হলো, তখনই আন্দোলনের চেহারা পাল্টে গেছে। কিন্তু তাদেরকে কিন্তু আমরা পরবর্তীতে সেভাবে স্বীকৃতি দিতে দেখি নাই। এবং এখন যেই অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে উপদেষ্টা হিসেবে, আচ্ছা ভাই আমাকে একটা কথা বলেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এখন কি প্রয়োজন? আমি না বুঝি নাই। কারণ ওনারা তো 5 বছরের ম্যান্ডেট প্রাপ্ত কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না যে তাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আছে, একটা মন্ত্রী লাগবে, নারী শিশু বিষয়ক মন্ত্রণালয় আছে, মন্ত্রী লাগবে। আমাদের এখন মানে ক্রাইং নিড কোনটা, ইমিডিয়েটলি করবার মতন কাজ কোনগুলো, সেগুলো না করে আমরা একজন বিতর্কিত ব্যক্তিকে সংস্কৃতি মন্ত্রণালয় দিয়ে দিলাম। বিতর্কিত বলছি, তার অনেক কারণ আছে। হ্যাঁ, 2-1টা ফেসবুক স্ট্যাটাসে তিনি আন্দোলনের সমর্থন দিয়েছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু তার দ্বিগুণ স্ট্যাটাস তিনি ফ্যাসিবাদের পক্ষে দিয়েছেন। এবং তার নিজের স্ত্রী, একমাত্র স্ত্রী, তিনি বেগম ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন। এবং কারা আসলে সেই সময় কাস্টেড হয়েছে, কোন চরিত্রের জন্য, কিসের বিনিময়ে, এসব তো আমরা জানি, এগুলো নিয়ে তো আলাপ হয়েছে বহু। সো তাকে এখন আনাটাকে সত্যি খুব প্রয়োজন ছিল। কিংবা আরেকজন ভদ্রলোক যিনি আমাদের বাণিজ্য উপদেষ্টা হলেন, তাকে নিয়েও নানান রকম কথা আছে, তার বিরুদ্ধে এবং তার ভাই আওয়ামী লীগের এমপির বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছে। সো এই কথাগুলো আসলে সমাজে বিভক্তি বাড়ায়, এই পদক্ষেপগুলো সমাজে বিভক্তি বাড়ায়। আমি মনে করি যে এক মিনিট, সরকার যেহেতু স্টিয়ারিং এ আছে, ঐক্যবদ্ধ রাখার দায়িত্বটা সরকারের ছিল। সরকার তার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছে না বলেই এখন হাসনাত বা সার্জিসের মতন যারা অগ্রভাগের ছিল আন্দোলনের, তারা মনে করছে যে আসলে আমরা এখানে নোবডি, আমাদের আসলে কোনো স্টেকার থাকছে না এবং আমাকেই হয়তোবা ফাঁসির কাস্টে ঝুলতে পারে। ফাঁসির কথাটা আসছে কেন? তার মানে কি সংবিধান যা আছে সেই 7-এর ক 7-এর খ এগুলো কি তাই থাকবে? মানে এই প্রশ্নগুলো তো আসে। তাহলে কি আবার আমরা মনে করছি যে শেখ হাসিনা ফিরে আসবে এবং এই আন্দোলনে যারা যুক্ত, অভ্যুত্থানে যারা যুক্ত, সেটা পলিটিক্যাল পার্টিও যুক্ত, একইভাবে যুক্ত, তো তাদের আমাদের সকলের ফাঁসি হয়ে যাবে? হাসনাত বা সার্জিসের ফাঁসি হলে তো আমি বা রাশেদ বাঁচবো না, আমাদেরও ফাঁসি হবে। তো তাহলে কি তাই সেই দিকেই বাংলাদেশ যাচ্ছে? তাহলে তো একটা বিরাট ভয়াবহতার দিকে হাসনাত ইঙ্গিত করলো। সরকারকে তো এটার আসলে আমলে নেওয়া দরকার। জি, আমি খুব ছোট্ট করে রাশেদ খান আপনার কাছে ফিরি। আপনিই প্রশ্ন করেছেন উপদেষ্টা নিয়োগ কারা দিচ্ছে, আবার উপদেষ্টা নিয়োগের পরপরই এই ধরনের সমালোচনা আসছে। আজকে উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী শেখ বশির উদ্দিনের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ করেছেন একজন লয়ার। এই যে তাহলে এর পেছনে এই ধরনের সমালোচনায় ফেলা অন্তর্বর্তী সরকার কি এর পেছনে অন্য কোনো হীন উদ্দেশ্য কি কাজ করছে মনে করছেন, এই সরকারকে ব্যর্থ করে দিতে? রুমিন আপা বলেছে যে ব্যর্থ হলে রাজনীতিবিদ এখন যারা রয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন, ফাঁসির দড়ি তো তাদেরও গলায় ঝুলবে। খুব ছোট্ট করে উত্তর চাচ্ছি। দেখেন, এই যে সমন্বয়করা, জি, তারা যতটা না ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে, তার থেকে বেশি হবে রাজনীতিবিদরা। কারণ যে ঘটনাগুলো ঘটেছে, যে প্রতিরোধ, যে সংগ্রাম, এগুলো ম্যাক্সিমামই যারা রাজনৈতিক কর্মী তারা সংগঠিত করেছে।
সমন্বয়কদের আপনি কোথাও পাবেন না। যাত্রাবাড়িতে কোনো সমন্বয়ক ছিল না, আপনার রামপুরাতে কোনো সমন্বয়ক ছিল না, আপনার উত্তরাতে কোনো সমন্বয়ক ছিল না। সমন্বয়করা শুধুমাত্র কর্মসূচির ঘোষণা করেছে, কিন্তু সেটির বাস্তবায়ন করেছে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ এদেশের ভিন্ন মতের রাজনৈতিক দলগুলো। 5 আগস্ট সকালবেলা মাত্র 100 থেকে 150 জন ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হয়েছিল 9টার দিকে। সেখানে পুলিশ গুলি চালিয়ে তাদেরকে বিচ্ছিন্ন করে দিল। 1 মিনিটের মধ্যে শেষ 1 মিনিটে শেষ করব। আরমান নামের একজন শিক্ষার্থী, তিনি ফেসবুকে লাইভ করেছিলেন, আমি নিজে দেখেছি। তো তখন কোথাও কোনো জায়গায় কেউ নামে নাই। এরপরে এয়ারপোর্টে 3 লাখ 4 লাখ মানুষ কারা কারা জড়ো হলো মুহূর্তের মধ্যে? সাধারণ মানুষ। আপনার উত্তরাতে জড়ো হলো কারা, যাত্রাবাড়িতে কারা জড়ো হলো? এগুলো সব রাজনৈতিক কর্মী, অধিকাংশই হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম, বিএনপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই ছিল। কিন্তু এই যে সংগঠিত শক্তি, আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই সংগঠিত শক্তি কিভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। আমি জাস্ট একটি কথা বলবো, সালাউদ্দিন আহমেদের সাথে আমার কথা হচ্ছিল, তিনি আমাকে বললেন যে রাশেদ, এই লড়াইটা আমাদের বাঁচা মরার লড়াই, শেষ লড়াই, জীবনের শেষ লড়াই আমরা এবার লড়ব। তাকে জিজ্ঞেস করে দেখেন, রাজনীতিবিদরা কি করেছে সেটা যারা পরিকল্পনা করেছে, যারা বাস্তবায়ন করেছে তারা জানে, আমি তাদের একজন। সুতরাং আমাকে তো ভূগোল পাঠ করাইলে হবে না। আসিফকে জিজ্ঞেস করেন, নাহিদকে জিজ্ঞেস করেন, আক্তারকে জিজ্ঞেস করেন, অন্যদের জিজ্ঞেস করেন, তারাও জানে। কিন্তু যেহেতু তারা, শেষ করে দিই, তারা যেহেতু নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে চায়, সুতরাং তারা তো এখন অন্যদের অবদান, অন্যদের ভূমিকা তারা এখন প্রকাশ করবে না। তারা বলতে চাইবে যে আমরাই সব করেছি, আমরা সামনে ছিলাম, আমরাই ওই থানা ঘেরাও করেছি, আমরাই পুলিশকে ঘায়েল করেছি, আমরাই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে হটিয়েছি। কিন্তু তাদের এই যে কে বেশি আসলে অগ্রগামী ছিল সেই প্রশ্নে এখন গিয়ে কি বিভক্তিটা বাড়াবেন, বিভক্তি তো তারা সৃষ্টি করেছে, নাকি এই যে নাকি আসলে দেশের মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলবে? এটি নিশ্চয়ই আমি 30 সেকেন্ডে এটা উত্তর দিয়ে দিই। সেটা হলো আপা বলেছেন, 30 সেকেন্ড, হ্যাঁ অবশ্যই আপা বলেছেন যে ঐক্য সংহতি ধরে রাখার দায়িত্ব ছিল সরকারের। সরকারের মোটো দায়িত্ব নেই। অবশ্যই আমাদের আছে, আমরা তো সেটাই বলছি। এই জন্যই তো সমালোচনা যে তোমরা এই ভুলগুলো কেন করছো, এগুলো তো দরকার ছিল না। আগামীতে জাতীয় সরকার গঠিত হবে, জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করতে হবে। কেন সমালোচনা? সমালোচনার সূত্রপাত তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মাধ্যমে। সমন্বয়কটা একজন আমাকে নিয়ে, নূরকে নিয়ে পোস্ট করে আমাদের সভাপতি যে আগামী দিনের রাশেদ খান, মেনন, হাসানুল্লাহকে নিয়ে। হোয়াট ইজ দিস? আমরা এই আন্দোলনে কি করেছি তারা জানে না, আমাদের নিয়ে ফেসবুকে পোস্ট মারাই বেড়ায়। হোয়াট ইজ দিস? এবং এইখানে মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে কাউন্টার দেয়, রিজভির সাহেবের বক্তব্য নিয়ে কাউন্টার দেয়, মির্জা আব্বাসের বক্তব্য নিয়ে কাউন্টার দেয়। তাদের দরকার ছিল? এমনকি তারেক রহমান তো ব্যাপক, মানে কি বলবো আসলে, তার তো ভূমিকা সম্পর্কে আমি বললামই, সবাই জানে। এবং তিনি যেভাবে কথা বলেন, সবাইকে মানে সম্মান দিয়ে তিনি বলেন যে আন্দোলনের মূল নেতৃত্বে ছাত্ররা এবং জনগণ ছিল, তিনি এইভাবে কথা বলেন। অথচ তাকে ব্যঙ্গ করে, তাকে কটাক্ষ করে বক্তব্য দেয়। তো এইগুলো দিলে তো আসলে ইনক্লুসিভ সোসাইটি হয় না। ধন্যবাদ। এইগুলোর মাধ্যমে মূলত বিভক্তি সৃষ্টি করা হয়েছে। সুতরাং সরকারের দায়িত্ব দলগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করা এবং জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠা করা। কিন্তু সরকার সেটি না করে জাতীয় ঐক্য এবং সংহতি এই ফারুকি এবং এই মসজিদদের নিয়োগ দেওয়ার মাধ্যমে, তাদেরকে উপদেষ্টা বানানোর মাধ্যমে বিতর্ক আজকে সারা দেশে ছড়িয়ে দিয়েছে। অনেক ধন্যবাদ রুমিন ফারহানা। একদমই 1 মিনিটে শুনতে চাই। 15 বছর 17 বছর রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। সুসময়ে আসলে তো আভ্যন্তরীণ দ্বন্দ্বগুলো বাড়ে। তো এই আভ্যন্তরীণ দিন যত যাচ্ছে আমরা শুনতে পাই বিভিন্ন কোন্দল, আভ্যন্তরীণ দ্বন্দ্ব। এই দ্বন্দ্বগুলো মোকাবেলা কি করবেন সামনের দিনে? একদমই 30 সেকেন্ডে বা 40 সেকেন্ডের মধ্যে। বড় রাজনৈতিক দলগুলোতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কোন্দলকে আমি এভাবে না বলে অভ্যন্তরীণ প্রতিযোগিতা হিসেবেই বলতে চাই। তবে এখানে দলগুলোর দায়িত্ব হচ্ছে, পলিটিক্স চেঞ্জ হচ্ছে, এই বিষয়টি আমলে নেয়া, পলিটিক্যাল কালচার বদল আসছে, সেই বিষয়টিকে আমলে নেয়া, এবং নিউ জেনারেশন, নতুন প্রজন্ম কি ধরনের রাজনীতিবিদ দেখতে চায় সেটা আমলে নিয়ে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কোন মুখগুলোকে তারা সামলে রাখবে ব্র্যান্ডিং ফেস হিসেবে, সেটা তাকে নির্ধারণ করতে হবে। আপনি যদি আপনার দলের ব্র্যান্ডিং ফেস বদিকে বানাতেই পারেন আপনার দল, কিন্তু তার মূল্য আপনাকেই চুকাতে হবে। আর আপনি যদি একজন শিক্ষিত, মানে অনেস্ট তরুণকে আপনার ব্র্যান্ডিং ফেস বানান,
সেটারও ফল আপনার ঘরেই যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই রাশেদ খান 30 সেকেন্ডের মধ্যে একদমই তার বেশি নেবেন না। ঝিনাইদহ 2 আসনে বিএনপির কেন্দ্রের পক্ষ থেকে আপনাকে সহযোগিতা করতে বলা হয়েছে, তাহলে কি বিএনপির উপর অনেকে বলে থাকে, দেখেছি যে ভর করে কি আপনারা আসলে পরবর্তীতে কোনো জায়গায় যেতে চাচ্ছেন না নিজেদের রাজনীতিটুকু করতে চাচ্ছেন 30 সেকেন্ডে? একদম বেশি নিলে আমি পারবো না। আমরা একসাথে যুগপৎ আন্দোলন করেছি এবং বিএনপি এবং গণ অধিকার পরিষদের ভূমিকা যারা রাজনৈতিক দলগুলো রয়েছে নুরুল হক নূরকে পটুয়াখালীতে বলা হয়েছে, এই দল দুটির ভূমিকা সম্পর্কে আমি এর আগেই বলেছি, এখন নতুন করে বলতে গেলে সময় পাবো না। তো আমরা একে অপরের সহযোগী, সেই জায়গা থেকে বিএনপি আমাকে সহযোগিতা করবো, আমি বিএনপিকে সহযোগিতা করবো। অভ্যুত্থানে আমার ভূমিকা সম্পর্কে আপনি বিএনপির হাইকমান্ডকে জিজ্ঞেস করেন, ঠিক একইভাবে বিএনপির হাইকমান্ড সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেন। কেউ কাউকে সহযোগিতা না করলে আসলে সামনের দিকে অগ্রসর হওয়াটা কঠিন। সবাইকে নিয়েই বাংলাদেশ, সবাইকে নিয়েই কিন্তু আন্দোলনটা হয়েছে, আমরা সবাই মিলে হাসিনার পতন ঘটিয়েছি। তো সেক্ষেত্রে সহযোগিতা করার জন্য বিএনপি একটি ইতিবাচক চিন্তার জায়গা থেকে চিঠি দিয়েছে। এটি নিয়ে আমি মনে করি না যে আসলে বিএনপির কাঁধে ভর করে আমি এমপি হওয়ার জন্য চেষ্টা করছি। আমি বিএনপির কাছে এই চিঠির জন্য আমি বলি নাই। বিএনপি তারা মনে করছে যেহেতু আমরা একসাথে আন্দোলন করেছি, আমরা নেতৃত্বের জায়গায় ছিলাম, সেই জায়গা থেকে যারা ভূমিকা রেখেছে তাদের এলাকায় আমরা চিঠি দিয়েছি, তাতে যাতে করে যেটা রুমিন ফারহানা আপার এলাকাতেও ঝামেলা হচ্ছে, আমি ফেসবুকে বা গণমাধ্যমে দেখলাম, সেখানে আমার এলাকায় ঝামেলা হওয়াটা খুব স্বাভাবিক। সেখানে বিএনপি ইতিবাচক চিন্তার জায়গা থেকে এই চিঠি হাইকমান্ড দিয়েছে। অনেক ধন্যবাদ তাদের দলীয় বিষয় এবং অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আসুন যার যার জায়গা থেকে বৈষম্যহীন কল্যাণমূলক দেশ গড়তে একটু হলেও ভূমিকা রাখি। আল্লাহ হাফেজ।